হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ওমরের কথা নিহাল কানে না তুলে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। খুব রাগ নিয়ে স্পিডে গাড়ি চালাচ্ছে নিহাল। কোথায় যাচ্ছে সেটা ওর জানা নেই। আশেপাশের গাড়িগুলো নিহালের গাড়ির স্পিড দেখে সাইডে সরে যাচ্ছে। তখনই নিহাল দেখতে পায় ওর পাশে কেউ একজন একই স্পিডে গাড়ি চালাচ্ছে। মাথায় হেলমেট পরা ছিল, তাই বোঝার উপায় নেই ছেলে নাকি মেয়ে। নিহাল এটা দেখে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। সেই বাইক চালকও তার বাইকের স্পিড বাড়িয়ে দেয়। দুজনে একই সাথে বরাবর গাড়ি চালাচ্ছে। নিহাল বাঁকা হাসে। ভালো করে জানতো নিহাল বাড়ি থেকে বের হলে সেই খুনি নিহালের পিছু করবে, কারণ সে নিহালের লোককে মেরে নিহালকে মারার ওয়ার্নিং দিচ্ছিল। সেটা নিহাল ভালো করে বুঝতে পেরেছে। আর এই খুনিও পালিয়ে যাওয়ার মতো লোক নয়। খুব চালাকের সঙ্গে নিহালের সাথে মাঠে নেমেছে খেলতে। এভাবে কিছুক্ষণ দুজনেই খুব স্পিডে গাড়ি চালায়, কিন্তু ওই বাইক চালক হুট করে তার বাইকের ফুল স্পিড ব্যবহার করে নিহালের গাড়ির সামনে চলে আসে। নিহাল এটা দেখার সাথে সাথে গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি ডান দিকে ঘুরিয়ে নেয়, যার ফলে নিহালের গাড়ি একটি ল্যাম্পপোস্টের সাথে বাড়ি খায়। নিহাল অ্যাক্সিডেন্ট হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। তার তেমন ক্ষতি না হলেও কাটা হাত থেকে রক্ত ঝরছিল। নিহাল তীক্ষ্ণ দৃষ্টিতে ওই বাইক চালকের দিকে তাকিয়ে আছে, যে কিনা নিহালের থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে বাইকের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে গিয়ার বাড়াচ্ছিল। তাই প্রচন্ড শব্দ হচ্ছে বাইক থেকে। সেই বাইক চালকের নজরে ছিল নিহালের চোখের দিকে। বাইকের হ্যান্ডেলের ওপর থেকে হাত সরিয়ে একবার নিজের চোখের দিকে দেখিয়ে তারপর নিহালের দিকে ইশারা করে, যার মানে আমার নজর আপনার উপর। ইশারা করার পরপরই সে বাইকওয়ালা চলে যায়। নিহালের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। গাড়ির দরজা লাথি মেরে খুলে ফেলে। বের হয়ে ওমরকে কল দেয়। কিছুক্ষণ পরে ওমর বডিগার্ডদের নিয়ে সেখানে হাজির হয়। ওমর গাড়ির অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করলে নিহাল এড়িয়ে যায় এবং ওই বাইক চালকের কথাও কিছু বলে না ওমরকে। নিহাল অন্য গাড়িতে করে বাড়ি চলে আসে। দ্য ইগল গ্রুপ। এই প্রান্তে জাবেদের ঘুম হারাম হয়ে গেছে বলা যায়। মীরা মারা যাওয়ার পর থেকে জাবেদ কিছুটা পাল্টে গেছে। আগে মেয়ে মানুষ নিয়ে রাসলীলায় মেতে থাকলেও এখন আর কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ নেই। যখন যখন কোনো মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করেছে, তখনই মীরার সাথে ইন্টিমেট হওয়ার দৃশ্য ভেসে উঠেছে চোখের সামনে। এক কথায় বলা যায় জাবেদ মীরার প্রেমে পড়ে গেছে। কিন্তু আফসোস, মীরা এখন আর বেঁচে নেই, যার দরুন জাবেদ এখন উন্মাদ, যাকে বলে মানসিক বিকারগ্রস্ত। জাবেদ নিজের মনে অনুতপ্ত বোধ করলেও কিছু করার ছিল না। লাস্টের পজিশনে নিহালের বাড়ির রাস্তায় ফেলে দেওয়ার সময় জাবেদের কথা অনুযায়ী ও লোকেরা মীরার কাঁধে ছুরি মারে, যার কারণে মীরা কিছু সময়ের জন্য জীবিত থাকলেও দ্রুত ওর মৃত্যু ঘটে। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছে। আমির আহমেদ ওর পাশে বসেই তীক্ষ্ণ দৃষ্টিতে জাবেদকে পর্যবেক্ষণ করছে। তার হাতে জাবেদের ফোনটা বেজে ওঠার ফলে ফোন রিসিভ করে জাবেদের কাছে দেয়। জাবেদ ফোনটা নিয়ে ওর কানে ধরে। বলুন। হাতিয়ার তৈরি? এখন শুধু শত্রুকে পথ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরিয়ে দিন। জাস্ট কয়েকদিনের অপেক্ষা মাত্র। ওকে। ফোন কেটে দেয় জাবেদ। এবার আমির আহমেদের দিকে তাকিয়ে বলে, মীরা, হ্যাঁ ওর মতো, সেম ওর মতো আমাকে একটি মেয়ে এনে দিন। যেখান থেকে পারুন। আমার মীরাকে চাই, মীরাকেই চাই। আমির আহমেদের কপালে ভাঁজ পড়ে গেল। কিছুটা চিন্তিত স্বরে বলে, মীরার মতো মেয়ে কোথায় পাবো? এটা কি কখনো সম্ভব? সম্ভব না হলে সম্ভব করুন। আমি মীরাকে চাই। কিভাবে খুঁজে নিয়ে আসবেন আমি জানি না। দেখছি বস। বলে কক্ষ ত্যাগ করে তিনি। 2 দিন পর নিহাল এই 2 দিনে বাড়ি থেকে বের হয়নি। অবশ্য বিশেষ কারণ আছে। সব লোকেদের অ্যালার্ট থাকতে বলে দিয়েছে। কখন আবার ওর লোকের উপর হামলা করে সেটা ঠিক বলা যায় না। কিন্তু এই 2 দিনে ও লোকের মৃত্যুর খবর আসেনি। তার মানে বোঝা যায় যে খুনি খুব চালাক প্রকৃতির। নিহাল এই 2 দিন বাড়িতে থেকে বুঝতে চেয়েছিল কিলার ও লোকদের খুন করে কিনা। খুন না করার কারণে নিহাল অনেক কিছুই আন্দাজ করতে পারে। হুডিওয়ালা জ্যাকেট, মুখে মাস্ক, কানে ব্লুটুথ, চোখে সানগ্লাস পরে বাড়ি থেকে বের হয়ে যায় নিহাল। আগের বেশে শহরে ঘুরে বেড়াবে নিহাল। ওর বাবার খুনির সাথে সাথে নতুন খুনির খোঁজ করবে। বাড়ি থেকে বের হয়ে মীরার কলেজের সামনে আসে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে পার্কে আসে। সে পার্কেই মীরাকে প্রথম দেখেছিল নিহাল।
মীরা যেখান দিয়ে হেঁটে যেত আর সাইকেল চালাতো সবখানেই শুধু ওর স্মৃতিগুলো রয়ে গেছে। নিহাল উপলব্ধি করতে পারছে সেই স্মৃতিগুলো। মনকে শক্ত করে সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মানুষকে কাবু করার মেডিসিন তার ভালোবাসার মানুষটির পুরনো স্মৃতি, যেটার সময় পরিবর্তন হতে থাকলেও স্মৃতিগুলো বুকের মাঝে তীরের মতো গেঁথে থাকে, যেগুলো কখনোই মোছা যায় না, না যায় ভোলা। নিহাল নিজেকে প্রচুর স্ট্রং করেছে এই 2 দিনে, কিন্তু যখনই মীরার কথা মনে পড়ে নিহাল ক্রমশ দুর্বল হতে শুরু করে। তখন মনের প্রবলতা জুটিয়ে নিজেকে স্ট্রং করে রাখে। কতক্ষণ আর স্ট্রং করে রাখা যায়? প্রিয় মানুষটির হারানোর ব্যথা যন্ত্রণা প্রচন্ড দৃঢ়, চাইলেও তখন নিজেকে স্ট্রং করে রাখা দায় হয়ে যায়। নিহাল নিস্তব্ধ গতিতে এগিয়ে চলছে সামনের দিকে। তখনই ওর সামনে দিয়ে 2টি লোক একটি বড় আয়না নিয়ে এপার থেকে ওপারে রাস্তা পার হচ্ছিল। নিহাল থেমে যায়, তাদের পাশে রাস্তায় যাওয়ার অপেক্ষা করছিল। তখনই নিহাল ধুম করে দ্রুতই পাশে চেপে যায়, আর পেছন থেকে একটি গুলি এসে আয়নার মাঝখান বরাবর লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আয়নাটি খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে যায়। লোক দুটি ভয়েতে পাশে চেপে যায়, তাদের হাতে কিছু কাজও গেঁথে গিয়েছিল। নিহাল দ্রুত পেছনে ফিরে তাকায়। যে লোকটিকে আয়নার মাধ্যমে ও ঠিক পেছন থেকে গুলি ছুটতে দেখেছিল, সেই লোকটি নিমিষেই গায়েব হয়ে যায়। নিহাল পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। আশেপাশের মানুষগুলো এমন ঘটনায় আতঙ্কিত, সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করছে, আর নিহাল সেই গুলি করা লোকটিকে খোঁজ করছে। না পেয়ে একটি বেঞ্চে বসে পড়ে, ঠোঁটে অজানা হাসি ফুটিয়ে একা একা কবিতা আবৃত্তি করতে থাকে। তুমি থাকো আড়ালে, আমি থাকি ভিড়ে, তোমার আমার দেখা হবে কোনো এক রাতে। মিলিয়া রুমের বিছানাতে শুয়ে ফোনের গ্যালারিতে মীরা আর ওর ছবি দেখছিল। বিয়ের দিনের কয়েকটা ছবিও আছে ওর কাছে। একটার পর একটা ছবি পাল্টে দেখতে দেখতে কখন যে চোখের পাতা ভিজে ওঠে টেরও পায়নি মিলি। লাস্টে ওর আর মীরার একসাথে একটি ছবি বুকের সাথে জড়িয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। মিলি এখন খুব একা হয়ে গেছে। এখন আর ওকে কেউ বকা দেয় না, কেউ আর না করে না গেম খেলতে, কেউ এসে এখন আর বলে না মিলি আমার সাথে চল পড়ার জন্য, কেউ ফোর্সও করে না। এসব ভাবতে ভাবতে হু হু করে কেঁদে ওঠে। তখনই ওর মনে পড়ে মীরার বলা একটি কথা, দেখবি একদিন আমি নিজেই চলে যাব একা। বুকের সাথে ফোনটা জড়িয়ে চেপে ধরে কান্না করতে থাকে মিলি। কতই না স্মৃতি জড়িয়ে আছে মীরা আপুর সাথে। আপন বোনের চেয়ে কম ছিল না, আর এখন সে সত্যি সবাইকে রেখে একা চলে গেছে না ফেরার দেশে। সেদিন কেন বললে এই কথাটা আপু? কেন? তোমার এই কথাটা এখন আমার মনের মধ্যে বিষের মতো ছড়িয়ে যাচ্ছে। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে আপু। ফিরে আসো আপু, প্লিজ ফিরে আসো। কান্না করতে করতে কথাটা বলে মিলি। তখনই মিলি অনুভব করে ওর কাঁধে কেউ হাত রেখেছে। ঘুরে তাকাতেই ও রিহান ভাইকে দেখতে পায়। দ্রুত গতিতে জাপটে ধরে তাকে, বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, মীরাপু কেন চলে গেছে আমাদের ছেড়ে? শান্ত হ মিলি, আফসোস মীরাকে জীবিত অবস্থায় দেখতে পারলাম না আমি। মিলি তখনও কাঁদছে। রিহান মিলিকে সান্ত্বনা দিচ্ছে। রিহান মীরা আর আজিজুর রহমানের মৃত্যুর খবর শুনে দুবাইতে ফিরে আসে। আজ 1 সপ্তাহ হলো মীরা ও আজিজুর রহমানের মৃত্যু হয়েছে, তবুও বাড়ির কেউ এটা শোক কাটিয়ে উঠতে পারেনি। রিহান তাদেরকে সামলাতে গিয়ে নিজেও আবেগী হয়ে পড়ছে। শোন, কাল থেকে কলেজে যাবি, আবার আগের লাইফে ফিরে যা। সবার সাথে কথা বলবি, মিশবি, আড্ডা দিবি, মন ভালো হয়ে যাবে। মনে থাকে যেন। এবার খেতে হয়। রুম থেকে বের হতে নিলে মিলি রিহানকে প্রশ্ন করে, মাহি আপু কোথায়? আসো হয়তো কোথাও। ফুল স্পিডে বাইক চালাচ্ছে। আশেপাশের গাড়িগুলো বিদ্যুৎ বেগে পেছনে অতিক্রম করে যাচ্ছে। গাড়ির এতটা গতি দেখে দুবাইয়ের ট্রাফিক পুলিশদের নজর বাইকওয়ালার উপর পড়ে। পাবলিক রোডে এত স্পিডে গাড়ি চালানো নিষেধ, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারা পুলিশ ফোর্সের কাছে ইনফর্ম করে। বাইক চালককে ধরার জন্য পাশের সিগন্যালে পুলিশ ফোর্স রাস্তা বন্ধ করে দাঁড়ায়। দূর থেকে বিদ্যুতের গতিতে বাইক চালিয়ে আসতে দেখে পুলিশেরা সতর্ক হয়ে যায়। 2 জন পুলিশ লেজার লাইট জ্বালিয়ে তাকে থামতে বলে, কিন্তু তার বাইকের গতি কমানোর জায়গায় আরো বাড়িয়ে দেয়, যার কারণে পুলিশরা এটা দেখে ভয়েতে পাশে চেপে যায়। আর সেই বাইক চালকটি দ্রুত গতিতে তাদের সামনে এসে বাড়া দেওয়া প্লাস্টিকের বাঁধ ভেঙে সেখান থেকে চলে যায়। পুলিশেরা এটা দেখে কিছুক্ষণ থতমত খেয়ে থাকলেও পরক্ষণেই তারাও গাড়ি নিয়ে তার পিছু করে।
বাইক চালকটি বাইকের মিররে পেছনে পুলিশকে দেখে বাঁকা হাসে, স্পিড বাড়িয়ে আরো বিদ্যুতের গতিতে ছুটতে থাকে। সামনের রাস্তা থেকেও পুলিশের গাড়ি এসে বাইক চালকের পথ আটকে দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। বাইক দিয়ে জাম্প মেরে তাদের অতিক্রম করে গাড়ি নিয়ে ছুটছে। বারবার তাকে ধরতে গিয়েও ধরার কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না। সে কোনো না কোনোভাবেই পুলিশের ট্রাপ থেকে বেঁচে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর বাইক চালক পুলিশকে পেছনে ফেলে একটি নির্জন জায়গায় চলে আসে। পাশে ছিল একটি বড় শপিং মল। রাত তখন 10টার কাছাকাছি থাকায় তেমন লোকজন রাস্তায় নেই বললেই চলে। বাইক চালক সে রাস্তায় চিপা গলিতে গিয়ে বাইক থামায়। সেখানটায় তেমন আলো নেই। পা মাটিতে নামিয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস টানে। তার বাইক থেকে চাবি খুলে নেমে দাঁড়ায়। বাইকের পাশে রাখা ব্যাগ থেকে একটি মাঝারি আকারের বোতল বের করে। বোতলের মুখ খুলে বাইকের উপর তরল জাতীয় কিছু ঢেলে দিতে লাগলো। মাথার হেলমেট, হাতের গ্লাভস খুলে সে বাইকের উপর রাখলো। পকেট থেকে একটি কালো রঙের ছোট লাইটার বের করে আগুন জ্বালিয়ে বাইকটির ওপর ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বাইকে। এটি দেখে পায়ের জুতো খটখট আওয়াজ তুলে হেঁটে 2-3 কদম আগে এসে গায়ে লম্বা কোটটি খুলে উল্টো দিকটা পরে নেয়। আগে ছিল ব্ল্যাক, এখন কোট ব্লু রঙের হয়ে গেছে। গলির মুখ থেকে বের হতেই আলোর কারণে তার মুখটা স্পষ্ট হয়। অবিকল মীরার মতো দেখতে মেয়েটি, কিন্তু মীরার চেয়ে স্মার্ট। ডান হাতের কোটের হাতা ফোল্ড করার সময় হাতের কবজি বরাবর একটি প্রজাপতির কালো রঙের ট্যাটু দেখা যায়। মেয়েটির চোখে মুখে ছিল গম্ভীর ভাব। পকেট থেকে একটি ব্লু রঙের মাস্ক বের করে মুখে পরে নেয়। তারপর সেখান থেকে একটি ট্যাক্সিতে উঠে চলে যায়। আপনারা যাকে ধারণা করছেন, এই সেই মাহিরা, মীরা যমজ বোন। দ্য স্নেক গ্রুপ। নিহাল টিভিতে নিউজ দেখছিল। নিউজে সেই দ্রুতগামী বাইক চালকের কথা বলছিল এবং সিসি ক্যামেরার ফুটেজে তার বাইক চালানোর দৃশ্য তুলে ধরা হয়। নিহাল এই নিউজটা দেখে টেডি হাসে। ওমর পাশে বসেছিল। নিহালের হাসি দেখে প্রশ্ন করে, ভাই কিছু বুঝলেন কি? নিহাল কিছুক্ষণ চুপ থাকে। তারপর সোফা থেকে উঠে দাঁড়িয়ে জানালার সামনে এসে পকেটে হাত গুজে বাহিরের দিকে তাকায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, দুবাই শহর আমার, এখানে আমার রুল অনুযায়ী চলে। রাস্তা, ক্লাবে, প্রেস মিটিংয়ের ভবনে ইত্যাদি যেখানেই যাই করি না কেন, কারো কথা বলার সাহস নাই। আমার সাথে টক্কর দেওয়ার কেউ নাই। বাট কে এই বাইক চালক হুট করে আমার শহরে এসে আমার উপর নজর রাখে, রাস্তায় হালচাল মাছিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছে? হ্যাঁ, তিনি বোঝাতে চাইছে আমার সাথে টক্কর নেওয়ার জন্য তিনি এখানে এসেছে, আর তাই এখন এই বাইক চালানোর ড্রামাটা করছে যাতে এই নিউজটা টিভির মাধ্যমে আমার কাছে আসে। ওমর এতক্ষণ এক মনে নিহালের কথাগুলো শুনছিল। নিহালের কথা ওমর অক্ষরে অক্ষরে বুঝতে পারে। ওমর উঠে দাঁড়ায়। মুখ খুলে বলার আগেই নিহাল বলে, খেলাটা এবার ভালোই জমবে। আমিও দেখতে চাই কে সেই ব্যক্তি যে আমার সাথে মাঠে নেমেছে খেলতে। খবর লাগাও। বাড়িতে প্রবেশ করতেই শিরিনা বেগম মাহিরাকে প্রশ্ন করে, কোথায় গিয়েছিলি? মাহিরা বেশ বিরক্ত হয় তার কথাটা শুনে। আমেরিকা থেকে আসার পর থেকে শিরিনা বেগম মাহিরার ওপর কড়া নজর রাখছে বলা যায়, কারণ তিনি মীরার মতো মাহিরাকেও হারাতে চায় না। মাহিরা মাথা এদিক সেদিক ঘুরিয়ে বলে, আমার উপর নজর রাখা বন্ধ করো কাকি, আমি বাচ্চা নই। এইটাই তো ভয়। বাচ্চা হলে তাও ভালো ছিল, অ্যাটলিস্ট ঘরে তো থাকতি। মাহিরা তার কথায় পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে আসে। শিরিনা বেগম চোখ হালকা বন্ধ করে নিঃশ্বাস ফেলে। প্রথমে মিলির রুমে উকি দেয় মাহিরা। মিলি তখন ঘুমিয়েছিল। তারপর নিজের রুমে চলে আসে। গায়ের কোট খুলে সোফায় ছুঁড়ে মেরে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে বের হতে রিহানকে বিছানার ওপর বসে থাকতে দেখতে পায়। মাহিরা মুখ মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায়। কোথায় ছিলেন হার্লি কুইন? আমি হার্লি কুইন নই। আমার জন্য আপনি হার্লি কুইন। তাহলে আমার কিং জোকারকে এনে দিতে হবে। মাহিরা রিহানের দিকে তাকিয়ে এক ফ্রু উঁচু করে বলে। রিহান উঠে দাঁড়িয়ে মাহিরার সামনে দাঁড়িয়ে বলে, আমি আছি তো, আপনার কিং রিহান। মাহিরা মুখ বাঁকিয়ে ঠান্ডা রিয়াকশন দেয়। এর দ্বারা মাহিরা চরম বিরক্ত প্রকাশ করছে। রিহান বাঁকা চোখে মাহিরার দিকে তাকায়। মাহিরা শরীর মুছতে মুছতে বলে, রুমে যা, আমি এখন ঘুমাবো। ইস, আমি তোর বড়, একটু তো সম্মান কর। 1
মাসের বড়কে বড় বলছিস, এখন যদি তার জন্য তোকে সম্মান করতে হয় তাহলে কিন্তু। বুঝেছি, যাচ্ছি আমি। রিহান বিরক্তি নিয়ে কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। মীরা তোয়ালে বিছানার উপর ছুঁড়ে মেরে আয়নার দিকে তাকায়। নজর আটকে যায় আয়নার উপর। এক হাত দিয়ে আয়নার উপর হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সকালে রিহান মিলিকে কলেজে ড্রপ করে দেয়। মিলি আজ 1 সপ্তাহ পর কলেজে এসেছে। বড় একটি নিঃশ্বাস টেনে হেঁটে কলেজের গেটে পা রাখতেই পেছন থেকে কেউ ওর বাহুতে হাত দিয়ে টেনে দেওয়ালের সাথে নিয়ে আসে। মিলি অবাক হলেও নিজেকে সামলে নেয়, কারণ মিলিকে টেনে নিয়ে আসা লোকটি ছিল ওমর। ওমর অস্থির হয়ে মিলিকে জিজ্ঞেস করে, সমস্যা কি তোমার? ফোন পিক করছো না, টেক্সটের রিপ্লাই দিচ্ছ না, এমন কেন করছো আমার সাথে? আপনি কি হন আমার? কেন আমি আপনার ফোন পিক করব? কেন টেক্সট রিপ্লাই দিব? আর আমার সবচেয়ে বড় সমস্যা আপনি আপনি আমার লাইফ থেকে দূরে থাকুন। ওয়াই মিলি? খুনি, আমার বোনের খুনি আপনারা। বলেই ধাক্কা মেরে মিলি চলে যায়। ওমর নিস্তব্ধের মতো দাঁড়িয়ে থাকে। সেদিনের পর থেকে মিলি আর ওর পরিবারের সবাই নিহাল ওমরকে খুনি ভাবছে। নিহাল যদি মীরার জীবনে না আসতো তাহলে হয়তো মীরা আজ বেঁচে থাকতো। তাদের জন্যই মীরা আর ওর বড় চাচুকে হারিয়েছে, এটা ওরা মানে। তাই ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। মিলি আগে ওমরকে দেখতে না পারলেও এখন তো আরো দেখতে পারে না। মন থেকে ওমরকে শুধু ঘৃণাই করে। ওমর আনমনে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। মাহিরা শাওয়ার শেষ করে ওয়াশরুমের আয়নাতে নিজের চেহারা দেখছে। তারপর গায়ে টাওয়াল সহ লম্বা নাইটি জড়িয়ে বের হয়। মাথার তোয়ালি খুলে বিছানার পাশে আসতেই তড়িঘড়ি করে রিহান রুমের ভেতরে প্রবেশ করে। উত্তেজিত কণ্ঠে মাহিরার দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই চট করে সামনের দিকে ঘুরে দাঁড়ায়। দ্রুত বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি তুই শাওয়ার সেরে বের হয়েছিস। নক করে আসিসনি কেন? আই এম সো সরি। আমি চলে যাচ্ছি, তুই রেডি হয়ে নিচে আয়। আউট। রিহান বের হয়ে যায় রুম থেকে। মাহিরা কাপড় পরে নিচে আসে। ড্রয়িং রুমে শুধু রিহান বসা ছিল। মাহিরা জ্যাকেটের হাতা ফোল্ড করতে করতে হেঁটে রিহানের সামনে এসে দাঁড়ায়। মাহি, আউফ। মাহিরা রিহানকে কথা বলতে না দিয়েই নাক বরাবর পাঞ্চ মেরে দিয়েছে। রিহান নাক ধরে ডলতে ডলতে চোখ মুখ কুঁচকে বলে, মারলি কেন? বিনা পারমিশনে আমার রুমে প্রবেশ করেছিলি তাই। এর জন্য? আমার না। তোর নাক, তাতে আমার কি? সেলফিশ। মাহিরা কথাটা শুনেও না শোনার ভান ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বের হবার আগে মুখে মাস্ক পরে নেয়। রিহান মাহিরার সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, দিনের বেলা বাসা থেকে বের হতে মম ড্যাড নিষেধ করেছে, তারপরেও বের হচ্ছিস কেন? তাতে তোর কি? আমার কি মানে? দেখ, আমি তোর ভালোর জন্য বলছি মাহি। নো নিড। মাহি। রিহান বাকিটা বলার আগে পেছন থেকে শেরিনা বেগম মাহিরার উদ্দেশ্যে বলে, বাহিরে বের হতে নিষেধ করা হয়েছে তোকে। নেহালের লোক যদি জানতে পারে তুই মীরার যমজ বোন তাহলে সমস্যা হবে। মাহিরা শিরিনা বেগমের কথা পাত্তা দিল না, বাইক স্টার্ট দিল। শিরিনা বেগম এটা দেখে রেগে চিল্লিয়ে বলেন, মাহিরা, আমি কিছু বলেছি তোকে? মাহিরা হালকা ঘাড় ডান দিকে ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, মীরা নয়, আমি মাহিরা, বেপরোয়া মেয়ে মাহিরা। কথাটা বললেই মাহিরা মাথায় হেলমেট পরে বাইক টান দিয়ে বেরিয়ে গেল। শিরিনা বেগম কিছুটা অসহায় চোখে মাহিরার দিকে তাকিয়ে নিঃশ্বাস টানে। রিহান ওর মমের সামনে এসে 2 কাঁধে হাত রেখে বলে, মম, তুমি মাহিরাকে নিয়ে টেনশন করো না, জানি তো মাহিরা কেমন। আর তোমাদের চেয়ে আমি বেশি জানি চিনি মাহিরাকে। ওর কোনো বিপদ আসবে তো দূর, স্পর্শও করতে পারবে না। তারপরেও ভয় হয় ওকে নিয়ে। কুল মম, আসো আমার সাথে। বলে রিহান এক প্রকার জোর করেই বাসার ভেতরে নিয়ে যায় শিরিনা বেগমকে। দ্য ইগল গ্রুপ। নেশায় বুধ হয়ে আছে জাবেদ। পাশে রাখা আছে মদ, ওয়াইন ও হুইস্কির বোতল। আমির আহমেদ জাবেদের ফোনটা এগিয়ে দিল তার দিকে। জাবেদ নেশার ঘোরে ফোন কানে নিয়ে কথা বলে, হ্যাঁ হ্যালো। সব কি আমি একাই করব নাকি? তুমিও তো কিছু করতে পারো। কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটি বলল। জাবেদ কথাটা শুনে রুম কাঁপিয়ে হাসতে লাগলো। অপর পাশে লোকটির আরো রাগ বেড়ে যায়। জাবেদ কিছুক্ষণ হাসে, তারপর হাসি থামিয়ে বলে, আমি যা করার করে ফেলেছি সেই দিন, যেই দিন মীরাকে মেরেছিলাম। এখন আমার করার কিছুই নেই। তুমি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? সত্যি পাগল হয়ে গেছি মীরাতে। আমাকে মীরা এনে দিন, কথা দিচ্ছি সুস্থ হয়ে যাব। মাতাল কণ্ঠে কথাগুলো বলে জাবেদ। জাবেদের কথা শুনে অপর পাশের ব্যক্তিটির রাগ হয়।
কিছু না বলেই ফোন কেটে দেয়। জাবেদ আগের মতো রুম কাঁপিয়ে হাসতে লাগলো। আমির আহমেদ পাশে দাঁড়িয়েছিল। তিনিও ভেবে নিয়েছে জাবেদ পাগল হয়ে গেছে। ওই তোর সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? আমি তোর এই হাত ভেঙে গুড়িয়ে দেব আজ। ছেলেটির শার্টের কলার ধরে মাটিতে চেপে ধরে রগী কণ্ঠে কথাটা বলে মাহিরা। মীরা পাশে দাঁড়িয়ে ছেলেটিকে মাহিরার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মাহিরাকে সরাতে পারছে না। মাহিরা ছেড়ে দাও ওকে, ছেড়ে দে বলছি। না, আজ ওর হাত ভেঙে দিব আমি। না মাহিরা, আমি বলছি ছেড়ে দে ওকে। আজ আর কোনো ছাড়াছাড়ি হবে না। এতবার বলার পরেও ওরা সুযোগ পেলেই তোকে মারবে কেন? কি মনে করে ওরা নিজেকে? আজ আমি ছাড়ছি না। কথাটা বলেই মাহিরা মীরাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। ধাক্কা খেয়ে মীরা মাটিতে শুয়ে পড়ে। মাহিরা এই সুযোগে পাশে থাকা একটি বড় পাথর হাতে নেয়। ছেলেটি এটা দেখে হাত জোর করে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মাহিরা ছেলেটির মিনতি না শুনে হিংস্র দানবের মতো ছেলেটির ডান হাত মাটির সাথে চেপে ধরে অনবরত হাতে পাথর দিয়ে আঘাত করতে লাগলো। মীরা উঠে এসে মাহিরাকে ধরতে নিয়ে এবারও ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মাহিরা ওর কাজ চালিয়ে যাচ্ছে। আজিজুর রহমান মাথা কিছুটা নত করে দাঁড়িয়ে আছে অনেক মানুষের সামনে, কারণ সেখানে মাহিরাকে নিয়ে সালিশি হচ্ছে। ওই ছেলেটির হাত ভেঙে দিয়েছে, তাই শুধু হাত ভেঙেছে বললে ভুল হবে। ছেলেটির হাতের হাড্ডি পাথর দিয়ে মেরে মেরে থেতলিয়ে দিয়েছে। ছেলেটির হাত পুরো অচল বলা যায়। এই জন্য ছেলেটির গার্জিয়ান সালিশি ডেকেছে। সেখানে মাহিরা মীরাও ছিল। সালিশিতে আজিজুর রহমান কিছু বলবে তার বলার আগেই মাহিরা ফটাফট সব উত্তর দিচ্ছে। বড়দের সাথে তর্ক করছে মাহিরা। আজিজুর রহমান এমনিতেই রেগেছিলেন। মাহিরাকে বড়দের সাথে তর্ক করতে দেখে আরও রেগে যান তিনি। ওইখানে বসে মাহিরার গালে থাপ্পড় মেরে সবার উদ্দেশ্যে বলে দেয় মাহিরাকে বাংলাদেশ এবং কি তাদের থেকে দূরে আমেরিকা পাঠিয়ে দিবে। সেখানে থেকে মাহিরা পড়ালেখা কমপ্লিট করবে। তার সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হয়, কিন্তু মাহিরা মোটেও সন্তুষ্ট ছিল না। মীরারও বেশ কষ্ট হচ্ছে, কিন্তু মাহিরা যা করেছে তাতে মীরাও রেগে আছে মাহিরার উপর। সত্য কথা বলতে, সত্যের পথে চললে যদি দোষ হয়, তাহলে ছোটকাল থেকে আমাদের এটা কেন শিখিয়েছো বাবা? সত্যের পথে চলতে বললেও কারো ক্ষতি করার কথা আমি বলিনি। তুমি কেন ওর হাত ভেঙে দিলে? বারবার বলার পরেও ওরা সুযোগ পেলেই মীরাকে মারবে, আর নয়তো স্কুল ব্যাগ থেকে খাতা পেন্সিল বের করে ছিঁড়ে ভেঙে রেখে যাবে কেন? এর জন্য তুমি ওর হাত ভেঙে দেবে? হ্যাঁ দেব। আমার বোনের গায়ে হাত বা ক্ষতি করার চেষ্টা করলেও আমি তাকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববো না বাবা। মাহিরা, তুই দিনে দিনে মানুষ থেকে পশুতে পরিণত হচ্ছিস। মানুষের চেয়ে পশুরা শত গুণ ভালো। মুখে মুখে তর্ক করাও শিখে গিয়েছো তুমি। ব্যাগ গুছিয়ে নাও, কালকে তুমি আমেরিকা চলে যাবে। সব ব্যবস্থা করা হয়ে গেছে। আমি যাব না আমেরিকা। তোমাকে যেতেই হবে, আমি তাদের কথা দিয়েছি। এমনিতেও তোমার এই কর্মের জন্য স্কুল থেকে বের করে দিয়েছে, তাই এখন আমি চাই না অন্য কোথাও তোমাকে ভর্তি করাতে। ভর্তি করাও বা না করাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যাব না, ব্যাস। যেতে তোমাকেই হবে, এটা আমার শেষ কথা। বাবা তুমি? আর কোনো কথা হবে না। বলে তিনি ড্রয়িং রুম থেকে রুমে চলে আসেন। মাহিরা মীরার সামনে নিয়ে করুণ স্বরে বলে, মীরা, তুই একটু বাবাকে বোঝা। আমি কিভাবে থাকবো তোদের ছাড়া? বাবাকে কিছু বল প্লিজ। বাবা যা বলেছে ঠিকই বলেছে। চলে যা তুই বাংলাদেশ থেকে। তুই গেলেই আমি বাবা শান্তিতে থাকবো। তোর জন্য আমি অসহ্য হয়ে গেছি। যখন তখন যার তার সাথে তুই খারাপ ব্যবহার করিস। এতে তো আমার কোনো তোর দোষ গুণের যাচাই করতে বসিনি আমি। সোজা কথা বলছি, বুঝতে পারছিস না? চলে যা আমার জীবন থেকে। তোকে ছাড়া আমি একা খুব ভালো থাকবো। আমার লাইফে তোকে দরকার নেই তোকে মাহিরা। জোরে ব্রেক কষে মাহিরা। পা বাইকের নিচে নামিয়ে হ্যান্ডেল ধরে সামনের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বাইক চালাতে চালাতে কখন যে অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল জানা নেই ওর। সামনে একটি ছোট্ট বাচ্চা আসার কারণে বাইক ব্রেক করে। বাচ্চাটি চুপটি করে দাঁড়িয়ে আছে, হাতে ছিল আইসক্রিম। মাহিরা বাইক থেকে নেমে স্ট্যান্ড ফেলে বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসে। বাচ্চাটি ছিল মেয়ে, দেখতে বেশ কিউট ছিল। মাহিরা বাচ্চাটির সামনে এসে আলতো করে গাল দুটো টেনে দেয়, তারপর রাস্তার অপর পাশে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। ইশারায় বাচ্চাটিকে বাই বলে মাহিরা বাইক স্টার্ট দেয়। চলে আসে একটি নিরিবিলি এরিয়ায়। হাতে বাইকের হেলমেট নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। 12টি বছর বাবা বোনের কাছ থেকে দূরে ছিল। সেদিন মাহিরার প্রচন্ড অভিমান হয় তাদের উপর।
তাই আমেরিকা আসার পর সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় ওর বাবা আর মীরার সাথে। রিহান তখন আমেরিকা থাকতো। রিহানের সাথে একই কলেজে পড়ে একসাথে থেকে বড় হয়েছে মাহিরা। নিজের প্রিয় মানুষ দুজনকে মিস করলেও 12 বছরের আগের রাগ মনে পুষে রেখে তাদের সাথে কথা বলেনি। তারা কথা বলতে চেয়েছিল, কিন্তু মাহিরা কথা বলেনি। সেখানে থেকে নিজেকে তৈরি করে। ছেলেরা যা পারে মাহিরা তার অর্ধেকের বেশি পারে বলা যায়। কিন্তু মাহিরা এতটা অভিমান নিয়ে থাকার ফলে আজ বাবা বোনকে জীবিত অবস্থায় দেখার সৌভাগ্য হয়নি। এই একটা কথা মাহিরার মনে ক্ষণে ক্ষণে বড় আকারের ক্ষত সৃষ্টি করছে। ভেবে নেয় মীরার মৃত্যুর পেছনে যারই হাত থাকুক না কেন তাকে দুনিয়া থেকে শেষ করে দিবে, কিন্তু তার আগে নিহালকে শেষ করবে। আর নিহালের মাধ্যমে জানতে পারবে মীরাকে কে খুন করেছে। টলমল করা চোখে পানি নিয়ে হেলমেট পরে নেয়। রাগী ভাব নিয়ে বাইকে চড়ে সেখান থেকে চলে আসে দ্য স্নেক গ্রুপ। কিংকোবরাকে নিয়ে নিহাল স্লিপিং চেয়ারে বসে আছে। পাশেই বড় সুইমিং পুল। নিহাল কালো চশমা পরা ছিল। চোখ বন্ধ করে মীরার মৃত্যুর দিন থেকে নতুন বাইক চালক আসার পর থেকে সব ঘটনার খুঁটিনাটি বিষয়গুলো ব্রেনে সাজাতে লাগলো। ওমর পাশের চেয়ারে মুখ ভার করে বসে আছে। আজ কতদিন যাবৎ মিলির সাথে যোগাযোগ করার ট্রাই করছে, কিন্তু মিলি ওমরের সাথে যোগাযোগ করতে চাইছে না। ওমরের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। ওমর, জি ভাই বলুন। মীরাকে সেদিন ওরা রাস্তায় ফেলেছিল, তখন কি ওর গলায় কোনো লকেট সহ চেন ছিল? ভাই তেমন কিছু তো চোখে পড়েনি। মিসিং? কি? মীরার গলার পেন্ডেন্টটা মিসিং। ওটা তো আপনি দিয়েছিলেন মেবি। হ্যাঁ, কিন্তু ওটা তখন ওর গলায় ছিল না। তাহলে কি কিডন্যাপ করার সময় কোথাও পড়েছে? জন, ভালোবাসো মিলিকে? বলে কি লাভ ভাই? মিলি আমার সাথে কথা বলতে চায় না। ও ভাবে আমাদের জন্য নাকি মীরার খুন হয়েছে। খুনি ভাবে আমাদের। আসলে সত্যি ভাই, যদি না আমাদের সাথে মীরা দেখা হতো তাহলে হয়তো আমাদের শত্রু জাবেদ মীরাকে মারতো না। আমাদের জন্যই মীরা আজ। নিহাল এবারও বাঁকা হাসে। ওমর নিহালকে হাসতে দেখে কপাল কুঁচকে ফেলে। নিহাল কিংকোবরাকে নিয়ে স্লিপিং চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, গোলক ধাঁধার মধ্যে আটকে আছে প্রশ্নের উত্তর। সেটা খোঁজার জন্য কেউ না কেউ তো আসবেই। বা এসে পড়েছে। কে ভাই? ওয়েট অ্যান্ড সি ওম। রাতে মীরা যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে মাহিরা যেতে চায়। মিলির কাছে জানতে পারে মীরা কোথায় কোথায় যেতে খুব পছন্দ করত, তাই আগে সেই বুকশপে আসে। নিজেকে হাইড করার জন্য মুখে অল টাইম মাস্ক পরে থাকে মাহিরা। এখনো পরে আছে। ভেতরে প্রবেশ করতেই একজন মধ্যবয়স্ক লেডিকে দেখতে পায়। মাহিরা কিছু ক্লু খোঁজার জন্য বই পড়ার বাহানায় বুকশেলফ থেকে একটি বই নিয়ে দাঁড়িয়ে আছে। বুকশপের মালিক জিনিয়া রহমানের মাহিরাকে দেখে তেমন কিছু মনে না করে নিজের কাজ করতে থাকে। মাহিরা বই রেখে বুকশপের সেই স্থানটায় আসে যেখানে টেডি বিয়ারের কস্টিউমগুলো রাখা ছিল। মাহিরা স্পর্শ করে দেখছে কস্টিউম। গোলাপি রঙের কস্টিউমটা মাহিরার কাছে ভালো লাগে। মিলি মাহিরাকে বলেছিল ওই দোকানের ভালুকের কস্টিউমের মধ্যেই গোলাপি রঙের কস্টিউমটা মীরার কাছে ভালো লাগতো। কিছুক্ষণ কস্টিউমটা দেখার পর মাহিরা কস্টিউমটা হাতে নেয় এবং শপের মালিকের কাছে আসে। এসে বলে, নিহাল ঝড়ের বেগে বেঞ্চ থেকে উঠে এসে একজন ভালুকের কস্টিউম পরা ব্যক্তির মাথার কভারটা খুলে নিল। কভার সরাবার পর বেরিয়ে আসলো একজন ছেলের চেহারা। নিহাল ছেলেটির চেহারা দেখে নিজেকে শান্ত করে। ছেলেটি কিছুটা চমকে যায়, তবুও নিহালকে কিছুই বলে না। ওর ভাবমূর্তি বোঝার চেষ্টায় আছে ছেলেটি। কভারটা ফেলে রেখে সেখান থেকে প্রস্থান করলো নিহাল। আড়ালে দাঁড়িয়ে মাহিরা নিহালের এমন দৃশ্য দেখে কিছুটা অবাক হয়। জিনিয়ার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে গোলাপি রঙের কস্টিউমটা ভাড়া নেয় মাহিরা। কারণ মিলি মাহিরাকে মীরার কস্টিউমের ব্যাপারটার কথা বলেছিল। হয়তো এই কস্টিউমটার দ্বারা কোনো ক্লু পাবে, এটা ভেবে মাহিরা কস্টিউমটার একটি ছেলেকে কিছু টাকা দিয়ে পড়তে বলে। তারপর মাহিরার কথা অনুযায়ী এই ছেলেটিকে কিছু বাচ্চাদের সাথে খেলতে বলে। আর ঠিক তখনই কোত্থেকে নিহাল এসে ভালুকের কস্টিউমের মাথাটি খুলে নেয়। লম্বা কোটের পকেটে হাত গুজে হাঁটছে আর মনে মনে ভাবছে মাহিরা কি কারণে নিহাল এমন বিহেভ করলো সেই কস্টিউমটা দেখে। কি কারণ লুকিয়ে আছে এই কস্টিউমের ভেতর। সেই কস্টিউমটা দেখে কিছুক্ষণের জন্য নিহাল মনকে স্থির করে নেয় হয়তো মীরা ফিরে এসেছে। অধিক আগ্রহ নিয়ে যখনই ভালুকের মাথাটা খুলে ফেলে তখনই মনটা খচ করে ওঠে। তাই দ্রুত চলে আসে সেখান থেকে। রাত 10টার দিকে বাড়ি ফিরে মাহিরা। শিরিনা বেগম সেই একইভাবে মাহিরার সাথে তর্ক করতে থাকে। মাহিরা তেমন একটা পাত্তা না দিয়ে চলে আসে রুমে।
ওর জানা নেই কেন শিরিনা বেগম এমনটা করছে। কিছুক্ষণ বিছানার উপর বসে ফ্রেশ হয়ে নিচে আসে। সবাই একসাথে খাবার খেতে বসে। খাবার টেবিলে মিজানুর রহমানের সাথে অফিসের বিষয়ে কথা হয়। তোমাদের দুজনের আমেরিকা যাওয়া হচ্ছে না, এখানেই থাকবে তোমরা। কোনো কারণ? আমি চাচ্ছি না তোমরা আর দূরে থাকো, আমাদের সাথেই থাকবে তোমরা। আমারও আমেরিকা যাওয়ার ইচ্ছা নেই ড্যাড। তুমি যদি চাও আমি অফিসের কাজ বুঝে নিতে পারি। হ্যাঁ, তোমাকে সব কাজ বুঝিয়ে দিব, আমাকে কিছুদিন সময় দাও। ওকে ড্যাড। মাহিরা, হুম। তুমি জানো তোমার বাবা মীরা দুবাই কবে এসেছে? না। তুমি